নমস্কার। এক পাতা গল্পে আপনাদের স্বাগত। কিছু গল্প মন ছুঁয়ে যায়, কিছু গল্প ভাবিয়ে তোলে। আপনাদের জন্য রইল এক পাতা গল্পে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দর্পচূর্ণ। একটা ছোট্ট গল্প যা হয়তো আপনার দিনের একটু জায়গা নেবে, একটুখানি মন ভালো করে দেবে। সন্ধ্যার পর ইন্দুমতি সাজগোজ করে স্বামীর ঘরে ঢুকে জিজ্ঞেস করল, কি হচ্ছে? নরেন্দ্র একটি বাংলা মাসিক পত্র পড়ছিল। স্ত্রীর মুখের দিকে চেয়ে কিছুক্ষণ নিঠুর নীরবতা রাখল। তারপর পত্রিকাটি তার হাতে এগিয়ে দিল। ইন্দু খোলা পাতায় চোখ বুলিয়ে ভ্রু কুঁচকে বিস্ময়ে প্রকাশ করল, এই যে কবিতা, বেশ তো। বসে না থেকে বেগার খাটছি। এটা কোন কাগজ? সরস্বতী। স্বপ্রকাশ ছাপালো না বুঝি? নরেন্দ্র শান্ত দুটো চোখ ব্যথায় ম্লান হয়ে এলো। ইন্দু আবার প্রশ্ন করল, স্বপ্রকাশে পাঠাওনি? পাঠাইনি। একবার পাঠিয়ে দেখলে না কেন? স্বপ্রকাশের তো কাণ্ডজ্ঞান আছে, ওরা সরস্বতী নয়। তাই আমি এত সহজে কোনো কাগজ পড়ি না। একটু হেসে ইন্দুবালা আবার বলল, আচ্ছা, নিজের লেখা নিজেই মন দিয়ে পড়ো, ভালো কথা। আজ শনিবার, আমি ও বাড়ির ঠাকুরজিকে নিয়ে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে। কবিতার ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো, চললাম। নরেন্দ্র পত্রিকাটি বন্ধ করে টেবিলে রেখে শুধু বলল, যাও। ইন্দু বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ নরেন্দ্র গভীর দীর্ঘশ্বাস শুনে ফিরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি কিছু করতে গেলেই তুমি এমনভাবে দীর্ঘশ্বাস ফেলো কেন বলো তো? এত যদি তোমার কষ্ট, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে কোনো ব্যবস্থা করি। নরেন্দ্র মুহূর্তের জন্য ইন্দুর দিকে তাকিয়ে রইল। মনে হলো সে কিছু বলবে, কিন্তু কিছুই বলল না। নীরবে মাথা নত করল। ইন্দুর সখী বিমলা, নরেন্দ্রের মামাতো বোন। ইন্দু গাড়ি থামিয়ে ভেতরে ঢুকে অবাক হয়ে বলল, ও ঠাকুরজি, কাপড় পরনি যে, খবর পেলে না? বিমলা লজ্জায় হেসে বলল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে। উনি এইমাত্র বেড়াতে বেরিয়েছেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে বিরক্ত হয়ে বলল, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার মুখ মিষ্টি হাসিতে ভরে গেল। সে যেন এইরূপ বিদ্রূপ উপভোগ করল। বলল, না, দাসীর আবেদন এখনো পেশ করা হয়নি, তবে মঞ্জুর হবে না এমন তো নয়। ইন্দু আরও রেগে গেল। তবে আবেদন করনি কেন? আমি তো বেলা থাকতেই খবর পাঠিয়েছিলাম। তখন সাহস হয়নি বউ? অফিস থেকে এসেই বললেন মাথা ধরেছে। ভাবলাম জলটল একটু খেয়ে ঘুরে আসুন, মনটা ফুরফুরে হোক, তখন বলবো। এখনও তো সময় আছে, একটু বস না ভাই। কি জানি কিসে তোমার হাসি পায় ঠাকুরজি, আমি হলে লজ্জায় মরে যেতাম। আচ্ছা, ঝি বা বেহারাকে বলে যেতে পারো না? বিমলা ভয়ে বলল, বাপ রে, তাহলে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, এই জন্মে আমার মুখ দেখবেন না। ইন্দু রেগে অবাক হয়ে বলল, তাড়িয়ে দেবেন? কোন আইনে, কোন অধিকারে? বিমলা সহজভাবে বলল, বাধা কি বউ, তিনি মালিক, আমি দাসী। তিনি তাড়ালে কে ঠেকাবে? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন, সে যাকগে, কিন্তু নিজেকে দাসী বলতে লজ্জা করে না? স্বামী কি মোগল বাদশাহ? স্ত্রী কি তার গীতদাসী যে নিজেকে এত হীন ভাবো? বিমলা হেসে বলল, তোমার ঠাকুরজি মুখ্য মেয়ে মানুষ, তাই নিজেকে দাসী বলে গর্ববোধ করে। আচ্ছা, তুমি কি দাদার অনুমতি নিয়ে বেরিয়েছ? অনুমতি কেন? তিনি যখন যান আমার অনুমতি নেন? আমি শুধু জানিয়ে এসেছি। তবে কথা আমি মানি, আমার মতো স্বামী কম মেয়ের ভাগ্যে জোটে। তিনি কখনো বাধা দেন না। কিন্তু তিনি যদি অন্যরকম হতেন, তবুও আমি নিজের সম্মান রাখতাম। আমি সহধর্মিণী, কৃতদাসী নই। আমার নারীদেহেও ভগবান বাস করে, কথা আমি ভুলিনি, তাকেও ভুলতে দিইনি। বিমলা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না আত্মসম্মান আদায় করা কি,
কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দিতেই জানি। ওই যে উনি এলেন, একটু বসো, আমি হুকুম নিয়ে আসি। বায়োস্কোপ থেকে ফেরার পথে ইন্দু হঠাৎ করে বলল, ঠাকুরজি, হুকুম না পেলে তুমি আসতে পারতে না? বিমলা বলল, না। তাই আমার মনে হয় আমি যখন তখন এসে তোমাকে নিয়ে যাই বলে তোমার স্বামী রাগ করেন। বিমলা বলল, তাহলে আমি নিজেই যেতাম না বউ। বরং আমার ভয় হয় তুমি এভাবে আসো বলে দাদা আমার উপর রাগ করেন। ইন্দু গর্ব করে বলল, তোমার দাদা সে স্বভাব নয়, তিনি কখনো অধিকারের বাইরে যান না। আর আমার কাজে রাগ করবেন এমন স্পর্ধা তার স্বপ্নেও আসবে না। বিমলা নিঃশ্বাস ফেলে বলল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ হয়। ইন্দু হেসে বলল, তার ভালোবাসা অস্বীকার করি না, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ কিসে? তা জানি না, কিন্তু মনে হয়। জানি ঠাকুরজি, তোমাদের মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে কখনো ভালোবাসা মাথা চাড়া দিয়ে না ওঠে। যে ভালোবাসা আমার স্বাধীনতাকে লঙ্ঘন করে আমি তাকে ঘৃণা করি। বিমলা শিহুরিয়া উঠিল। ইন্দু বলল, কথা কও না যে, কি ভাবছ? কিছু না, শুধু প্রার্থনা করি দাদা তোমাকে চিরদিন এমনিই ভালোবাসুন। কারণ যতই বলো না কেন বউ, মেয়ে মানুষের কাছে স্বামীর ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। ইন্দু রেগে বলল, ছি, চুপ করো। বিমলা চমকে চুপ করল। ইন্দু বলল, আমাদের দেশের মেয়েরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই? আচ্ছা, এত করেও তুমি কি পেয়েছ? আমার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছ? ভালোবাসা মাপার যন্ত্র নেই, নইলে দেখতাম নিজেকে তোমাদের মতো হীন করিনি বলে, কাঙালি করে ভালোবাসা চাইনি বলে আমার দুঃখ হয়। তিনি এত শান্ত, এত নিরীহ। তিনি যদি একটু প্রতিবাদ করতেন, দেখিয়ে দিতাম যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। বিমলা জোর করে হাসি চেপে বলল, না। কেন না? তোমার ঠোঁটে এখনো হাসি লেগে আছে। বিমলা হেসে বলল, তোমার কথা শুনে বউ, বউ অনেক পেয়েছ বলেই এত কথা বেরোচ্ছে। ইন্দু রেগে বলল, না পেলে বেরোতো না। ভুল, নিছক ভুল ঠাকুরজি। সবাই তোমার মতো নয়, সবাই ভিক্ষা চায় না, আত্মসম্মান বোঝে, এমন নারীও আছে। বিমলার হাসি মিলিয়ে গেল। বলল, তা জানি না বউ। জানলে আর বলতে না। এখন থেকে জেনো, যে ভিক্ষা চায় না নিজের জোরে আদায় করে এমন মানুষও আছে। বিমলা ব্যথিত স্বরে বলল, আচ্ছা, এই যে বাড়ি এসে পড়লাম, একবার নামবে না? না, আমিও বাড়ি যাই, গারোয়ান ওই গলিতে। দাদাকে প্রণাম জানিও বউ। গারোয়ান চলো। ইন্দুমতি স্বামীর কাছে এসে দাঁড়ালো। সংসারের খরচের জন্য কিছু টাকা দিতে হবে। নরেন্দ্র অবাক হয়ে বলল, এই 200 টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? না শেষ হলে কি মিথ্যে বলছি, না লুকিয়ে রেখে দিয়েছি? নরেন্দ্র চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো। কোথায় টাকা কিভাবে জোগাড় করবে? ইন্দুর স্বামীর মুখের ভাব দেখে ভুল বুঝল। বলল, বিশ্বাস হয় না। এখন থেকে একটা খাতা দাও, হিসেব লিখে রাখবো, না হয় টাকা পয়সা তোমার হাতেই রেখো। তোমারও ভয় থাকবে না, আমারও সংশয়ের লজ্জা থেকে রেহাই মিলবে। নরেন্দ্র ধীরে ধীরে বলল, অবিশ্বাস করছি না, কিন্তু। কিন্তু কি? বিশ্বাস করছো না, এই তো। আচ্ছা, যাচ্ছি, হিসেব লিখে আনি। উফ, কি সুখের সংসারই করেছি। রাগে ফুঁসতে ফুঁসতে ইন্দু বেরিয়ে গেল। কিন্তু হঠাৎ ফিরে এসে বলল, কিন্তু কেন? হিসেব লিখব কেন? আমি কি মিথ্যে বলি? আমার মামাতো বোনের বিয়েতে কাপড় জামা কিনতে 50 টাকা গেছে। কমলার জামা দুটো 12 টাকা, বায়োস্কোপে 10-12 টাকা, বাকি কত টাকা আছে তা হিসেব করে দেখো। এতদিন সংসার চালাতে এত টাকা লেগেছে, তাতে তোমার চোখ কপালে উঠছে কেন? আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও চলে না। সত্যি বলছি, এমন করলে আমি টিকতে পারবো না। তার চেয়ে স্পষ্ট বলো, দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়েকে নিয়ে সেখানেই চলে যাই,
আমিও শান্তি পাবো, তুমিও বাঁচবে। নরেন্দ্র মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর মুখ তুলে বলল, এখনই তো পারবো না, ওবেলায় দেখি যদি কিছু জোগাড় করতে পারি। তার মানে? যদি জোগাড় করতে না পারো উপোস করতে হবে? শোনো, কালই আমি মেদিনীপুরে চলে যাচ্ছি। কিন্তু তুমি একটা কাজ করো, এই দালালির ব্যবসা ছেড়ে দাও। দাদাকে ধরো, একটা চাকরি জোগাড় করে নাও, ভবিষ্যৎ অন্তত কিছু থাকবে। যা পারো না তাতে হাত দিয়ে নিজেও নষ্ট হয়েও না, আমাকেও নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। ইন্দু আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই বেহারা এসে জানালো শম্ভুবাবু এসেছেন। শম্ভুবাবু মহাজন। নরেন্দ্রর বাবা প্রচুর ঋণ করে গেছেন, আর এখন সেই টাকা আদায় করতে শম্ভুবাবু মাঝে মাঝেই আসেন, আজও এসেছেন। কিন্তু নরম স্বভাবের মানুষ তিনি। ধীরে ধীরে এমন কয়েকটি কথা বললেন যার মানে হলো টাকা দিতেই হবে, নইলে খুব অসুবিধায় পড়ে যাবেন। শম্ভুবাবু চলে গেলে ইন্দু ফিরে এসে জিজ্ঞেস করল, ইনি কে? শম্ভুবাবু। তারপর? কিছু টাকা চেয়েছিলেন। টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? নরেন্দ্র জবাবটা ঘুরিয়ে দিল, বাবা হঠাৎ মারা গেলেন তাই। ইন্দু রুক্ষ স্বরে বলল, তোমার বাবা কি সারা পৃথিবীর কাছে ধার করে গেছেন? এ শোধ করবে কে? তুমি? কিভাবে করবে শুনি? নরেন্দ্রর কোনো উত্তর আসছিল না। ইন্দু নিজেই বলে গেল, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ বিয়ে করোনি। বাবাকে এসব কথা জানানো উচিত ছিল, আমাকেও গোপন করা উচিত হয়নি। লোকের মুখে শুনি তুমি খুব ধার্মিক। এগুলো কি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? নরেন্দ্রর মুখে কোনো প্রতিবাদ নেই, সে শুধু নতমুখে বসে আছে। ইন্দুর তীব্র কথাগুলো তার বুকে আঘাত করছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো শক্তি তার নেই। শুধু সহ্য করা, এতটুকুই তার সাধ্য। অবশেষে নরেন্দ্র মৃদুস্বরে বলল, বাবার সম্বন্ধে তোমার এভাবে কথা বলা উচিত নয়। উচিত না? কিন্তু আমি তো তোমাকে উচিত অনুচিত বোঝাতে বলিনি। কেন তুমি বাবাকে সব খুলে বলনি? আমি কিছু গোপন করিনি ইন্দু। তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন, সবই জানতেন। তাহলে বলো, সব জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন? নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। স্ত্রীর এই রাগ সত্যি নাকি কলহের ছলনা, তা সে বুঝতে পারল না। একসময় উভয় পরিবার পাশাপাশি থাকতেন, তখনই বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু ইন্দুর বাবা হঠাৎ মত বদলালেন। মেয়েকে বেশি বয়স পর্যন্ত অবিবাহিত রেখে লেখাপড়া শেখাবেন বলে সিদ্ধান্ত নিলেন। ফলে বিয়েটা ভেঙে যায়। কয়েক বছর পর ইন্দুর 18 বছর বয়সে আবার কথা উঠলে ইন্দুর বাবা কলকাতায় ফিরে শুনলেন নরেন্দ্রর বাবা মারা গেছেন। তখন ইন্দুর বাবা মা নরেন্দ্রের আর্থিক অবস্থা ভালো করে যাচাই করেছিলেন। তাদের ইচ্ছেও ছিল না এই বিয়েতে, কিন্তু বড় মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন। এত কিছু ইন্দু কি সত্যিই ভুলে গেছে, নাকি নিজেকে ধোঁকা দিচ্ছে? নরেন্দ্র কিছুই বুঝতে পারল না। সে শুধু নীরবে মাথা হেঁট করে বসে রইল। আজ প্রথমবার নরেন্দ্রের মনে হলো ইন্দু যেন ইচ্ছে করেই তার বুকের ওপর পা দিয়ে চলে গেল। সে একবার মাথা তুলে স্ত্রীর দিকে তাকালো, কিন্তু ইন্দু তখন আর সেখানে নেই। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নরেন্দ্র নিষ্প্রাণের মতো শুয়ে পড়ল। আজ প্রথম মনে হলো সব মিথ্যা। এই সংসার, স্ত্রী, কন্যা, স্নেহ, প্রেম সবই যেন মরুভূমির মরীচিকার মতো উবে গেল। কে রে বিমল? আয় বোন, বস, বলে নরেন্দ্র বিছানা থেকে উঠে বসল। তার ঠোঁটের কোণে ব্যথার ছাপ যে ফুটে উঠেছে, তা বিমলার চোখ এড়াল না। অনেকদিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলার চোখ দুটি জলে ভরে এলো। সে ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল আর বলল, কেন দাদা, তোমার অসুখের কথা আমাকে এতদিন জানালে না? অসুখ তেমন কিছুই না বোন, শুধু বুকের ব্যথাটা একটু। বিমলা চোখের জল মুছল। একটু বই কি, উঠে বসতে পারো? ডাক্তার কি বলল?
ডাক্তার? ডাক্তার কি দরকার রে? এ তো এমনিই সেরে যাবে। ডাক্তার পর্যন্ত ডাকনি, কদিন হলো? নরেন্দ্র একটু হেসে বলল, এই কদিন, সেদিন তো 7-8 দিন হবে বোধহয়। 7-8 দিন হলো? তবে বৌদি সবই দেখে চলে গেছে? না না, দেখে যায়নি বোধহয়, অসুখটা সে বুঝতে পারেনি। আমি তার যাওয়ার দিনেও উঠে বাইরে বসেছিলাম। না না, হাজার হোক, তোরা পারিস বোন। বৌদি তাহলে রাগ করে চলে গেছে বলো? না, রাগ নয়, দুঃখ, কষ্ট, অভাব অনটন তো জানিস। ওদের এসব সহ্যের অভ্যাস আছে। শরীরটাও তার খারাপ হয়ে গেছে, নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা চোখের জল চেপে কঠিন স্বরে বলল, পারি বই কি দাদা, আমাদের অসাধ্য কিছু নেই, নইলে তোমার বিছানায় না শোয়া পর্যন্ত আমাদের চোখেই পড়ল না। ভোলা, পালকি এলো রে? আনতে পাঠিয়েছি মা। এত তাড়াতাড়ি যাবি দিদি? এখনো তো সন্ধ্যা হয়নি, একটু বস না। না দাদা, সন্ধ্যা হলে হিম লাগবে। ভোলা, পালকি ভিতরে আনিস। ভিতরে কেন বিমল? ভেতরেই ভালো দাদা, এই ব্যথা নিয়ে বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে নিয়ে যাবি? এ কি পাগলামি, এ তো আমার প্রায়ই হয়, আপনিই সেরে যাবে। তা যাক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই, তোমাকে হারালে আর কাউকে পাবো না। ওই যে পালকি, ওই চাদরটা গায়ে জড়িয়ে নাও। ভোলা, আর একটু এগিয়ে আনতে বল না বাবা, এ সময় তোমাকে চোখে চোখে না রাখলে আর এক মুহূর্তও শান্তি পাবো না। কিন্তু নিয়ে যেতে চাইবি বুঝলে, তোকে আমি খবর দিতাম না। বিমলা তার দিকে তাকিয়ে বলল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো, এই অবস্থায় আমি তোমাকে ফেলে যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তবে চল যাই। দাদা, কি রে? আজ রাতেই বৌদিকে একটা টেলিগ্রাম করে দিই, কাল সকালেই চলে আসুক। নরেন্দ্র তাড়াতাড়ি বলল, না না, দরকার নেই। কেন নেই? মেদিনীপুর তো বেশি দূর নয়, একবার আসুক আবার চলে যাবে। না রে বিমল, সত্যিই তার শরীর ভালো নেই, দুদিন জুড়ুক, তারপর দেখা যাবে। একটু থেমে বলল, বিমল, আমি তোর কাছে গিয়ে ভালো না হতে পারলে আর কাউকে দিয়ে পারবো না রে। হ্যাঁ রে, গগনবাবু কি শুনেছেন? তিনি এখনো অফিস থেকে ফেরেননি। তবে? তবে আর কি, তোমার ভয় নেই দাদা, তার বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুয়ে বলল, বিমল, আমার যাওয়া তো সম্ভব নয়। বিমলা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? গগনবাবুর অনুমতি ছাড়া? অমন করলে মাথা খুঁটে মরব দাদা। একটা বাড়ির মধ্যে ভিন্ন মত থাকে নাকি? আমাকে অপমান করছো? অপমান করছি? ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমল প্রয়োজনীয় জিনিসটা গুছিয়ে নিল। দাদা, আজ ব্যথাটা তেমন টের পাচ্ছ না? না, একেবারেই না। এই 8 দিন তোদের কি কষ্টই না দিলাম, এখন বিদায় কর দিদি। করব কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বৌদি একখানা চিঠিও দিল না? না, দিয়েছে বই কি, পৌঁছানোর খবর দিয়েছিলেন, কালও একখানা পেয়েছি, আমি জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করে চুপ করে রইল। নরেন্দ্র লজ্জায় কুঁকড়ে বলতে লাগলো, সেখানে গিয়েও তো তার শরীর ভালো নেই, সর্দি কাশি, পরশু একটু জ্বরও হয়েছিল, তবু তার উপরই চিঠি লিখেছেন। আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র আরও লজ্জিত হয়ে বলল, তার হাতে কিছুই ছিল না, বাড়ির পাশেই একটা মেলা বসেছে লিখেছেন, সেটা শেষ হলে ফিরতে পারবেন। তোমাকে বুঝি চিঠি লিখতে পারেননি? পেরেছেন বই কি, কাল আমিও একখানা 4 পাতার চিঠি পেয়েছি। পেয়েছিস? পাবি বই কি, তার জবাবটা। তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা সব লিখব না, আমার নষ্ট করার মতো সময় নেই, বলে বিমলা ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার সময় খোলা জানালা দিয়ে লাল আকাশের দিকে তাকিয়ে নরেন্দ্র নিথর হয়ে বসেছিল। বিমলা ঘরে ঢুকে বলল,
চুপ করে কি ভাবছো দাদা? নরেন্দ্র মুখ ফিরিয়ে বলল, কিছুই ভাবিনি বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলাম, যেন এমনি সুখেই তোর চিরটা জীবন কাটে। বিমলা কাছে এসে তার পায়ের ধুলো মাথায় নিয়ে একটা চৌকিতে বসল। আচ্ছা, দুপুরবেলা অত রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সহ্য করতে পারি না, তা তো তুমি জানো। অত কি বলো, ইন্দুর দিক থেকে একবার ভেবে দেখো, আমি তো তাকে সুখে রাখতে পারিনি। সুখে থাকার ক্ষমতা থাকা চাই দাদা। সে যা পেয়েছে কজন পায়, কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করার আগেই বিমলা লজ্জায় মাথা নিচু করল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ দৃষ্টিতে বোনটির দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, বিমল, লজ্জা করিস না দিদি। সত্যি বলতো, তুই কখনো ঝগড়া করিস না? উনি বলেছেন বুঝি? তা তো বলবেনই। নরেন্দ্র হেসে বলল, না, গগনবাবু কিছুই বলেননি, আমি তোকে এমনিই জিজ্ঞেস করছি। বিমলা লাল মুখ তুলে বলল, তোমাদের সঙ্গে ঝগড়া করে কে কবে পারবে বলো? শেষে হাতে পায়ে পড়ে। ওখানে দাঁড়িয়ে কে? আমি গগনবাবু। থামলে কেন, বলে যাও। ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয় কথাটা শেষ করো। যাও, যে সাধুপুরুষ লুকিয়ে শোনে তার কথা আমি জবাব দিই না, বলে বিমলা কৃত্রিম রাগের আড়ালে হাসি চেপে দ্রুত বেরিয়ে গেল। নরেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোটা তাকিয়ায় হেলান দিয়ে বসল। গগনবাবু বললেন, এবেলায় কেমন আছো হে? ভালো হয়ে গেছি, এবার বিদায় দাও ভাই। বিদায় দাও? ব্যস্ত হয়েও না হে, দুদিন থাকো। তোমার এই বোনটির আশ্রয়ে যে যতদিন বাস করতে পায় তার তত বছর আয়ু বাড়ে, জানো? জানি না বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করি। গগনবাবু চোখ বড় বড় করে বললেন, বিশ্বাস করো কি হে, এ তো প্রমাণিত কথা। বাস্তবিক নরেনবাবু, এমন রত্ন সংসারে পাওয়া যায়? ভাগ্য ভাগ্য ভাগ্যং ফলেতি, কি হে কথাটা? নইলে আমার মতো হতভাগ্য যে এমন বস্তু পায় তা স্বপ্নেরও অগোচর। বউ ঠাকুরও নেই, থেকে যাও দুদিন। এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা বলে দিচ্ছি ভাই। বিমলা অনেক দূরে যায়নি, ঠিক পর্দার আড়ালেই কান পেতেছিল। চোখ মুছে উঁকি দিয়ে দেখল অন্ধকারও স্পষ্ট দেখা যাচ্ছে তার স্বামীর কথায় নরেনবাবুর মুখখানা। একবার জ্বলে উঠেই যেন ছাই হয়ে গেল। 15 দিন পর দুপুরের গাড়িতে ইন্দু মেয়েকে নিয়ে মেদিনীপুর থেকে ফিরে এলো। স্ত্রী ও মেয়েকে সুস্থ দেখে নরেন্দ্রের শীর্ণ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াতাড়ি ঘুমন্ত মেয়েকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো ইন্দু? ভালো আছি। কেন? তোমার জ্বরের মতো হয়েছিল শুনে খুব ভেবেছিলাম সেরে গেছে, না হলে ডাক্তার ডাকবো নাকি? নরেন্দ্র হাসি মুখ যেন ম্লান হয়ে গেল, বলল, না, তাই জিজ্ঞেস করছি। কি হবে জিজ্ঞেস করে? এদিকে 50 টাকা পাঠিয়ে চিঠির পর চিঠি যাচ্ছিল, কেমন আছো, সাবধানে থাকো। আমি কি ছোট্ট খোকা? না, দাদা আমাকে টাকা দিতে পারতেন না? ও টাকা পাঠিয়ে সবাইকে আমার মাথা হেঁট করিয়ে দিলে কেন? সেদিন বাড়িতে হাসির রোল পড়ে গেল। নরেন্দ্রের মুখ আরও কালো হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, জোগাড় করতে পারিনি। না পারলে তাই লিখে দিলে না কেন? উফ, আবার সেই নেই নেই, দাও দাও, বেশ ছিলাম এতদিন। সত্যি বলছি, বড়লোকের মেয়ের গরিবের ঘরে পড়াচ্ছে, এর থেকে বড় অভিশাপ আর নেই। এই বলে ইন্দু স্বামীর হৃদয়ে বিষ ঢেলে দিয়ে চলে গেল। 1 মাস পর স্বামী স্ত্রীর এই প্রথম দেখা। বাইরে এসে ইন্দু চারিদিক তাকিয়ে নিজের শোবার ঘরে ঢুকে অবাক হয়ে দেখল বাড়ির বাকি অংশের মতো এটাও ঝকঝকে পরিষ্কার। সে জিজ্ঞেস করল, এত ঝাড়ামোচা হচ্ছে কেন? নতুনজি বলল, আপনি আসবেন বলে। আমি আসবো বলে? হ্যাঁ মা, বাবু তাই বলে দিয়েছিলেন, আপনি ময়লা কিছু দেখতে পারেন না, তাই 3 দিন ধরে। ইন্দুর ভেতরে গর্বের অনুভূতি ছিল, কিন্তু সহজভাবে বলল, ময়লা আবার কে দেখতে পারে? হ্যাঁ মা, লোক লাগিয়ে পুরো বাড়িটা সাফ করা হয়েছে। ঝি, রামটহলকে ডেকে দাও তো, বাজার থেকে কিছু ফল তো সব আছে মা, বাবু আজ সকালে গিয়ে নিজে বাজার করে নিয়ে এসেছেন। ডাব আছে, আঙুর? হ্যাঁ মা, এনেছি, সব আনছি। ঝি চলে গেল। ইন্দুর মুখের বিরক্তি মিলিয়ে গেল। বরং কিছুক্ষণ আগে স্বামীর ম্লান মুখ মনে পড়ে তার বুকটা একটু খচখচ করতে লাগলো। 2 ঘন্টা বিশ্রাম নিয়ে ইন্দু প্রসন্ন মুখে স্বামীর ঘরে ঢুকল।
দেখল নরেন্দ্র চশমা খুলে ঝুঁকে কি লিখছে। জিজ্ঞাসা করল, এত মন দিয়ে কি লিখছ, কবিতা? নরেন্দ্র মুখ তুলে বলল, না। তবে? ও কিছু না বলে সে লেখাগুলো চাপা দিল। ইন্দুর মুখ আবার কালো হয়ে গেল। বলল, তাহলে কিছু না নিয়ে এত ঝুঁকে না থেকে দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করো। শুনলাম দাদার হাতে কয়েকটা চাকরি খালি আছে। বলে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। সে নিশ্চিত ছিল চাকরির প্রস্তাবে স্বামী আঘাত পাবে, কিন্তু আজ অবাক হয়ে দেখল তার মুখে কোনো ব্যথার ছাপ নেই। নরেন্দ্র শান্তভাবে বলল, চাকরি করার লোক আছে সেখানে। এই অপ্রত্যাশিত উত্তরে ইন্দু রেগে আগুন হয়ে গেল। কিছুক্ষণ সে চুপ করে থেকে বলল, তা জানি, কিন্তু সেখানে আছে, এখানে নেই নাকি? আজকাল ভালো করে কথা বললে তোমার খারাপ লাগে দেখছি। ঘরের কোণে বসে কবিতা লিখতে লজ্জা করে না? বলে রাগ মুখ লাল করে ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুদিন পরে বিমলার সঙ্গে দেখা হলো। এই যে বউ, কখন এলে? পরশু দুপুরবেলা। পরশু দুপুরবেলা? তাই আজ সন্ধ্যায় দেখা দিতে এলেন? টানাটানি একটু কম করো ভাই। ইন্দু মাথা নেড়ে বলল, চিঠি লিখে জবাব পর্যন্ত পাই না, তাই একা আর কত টানবো ঠাকুরজি। বিমলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, জবাব পাওনি? সে না পাওয়াই ভালো, 4 পাতার জবাব লিখলে 1 লাইনে। বিমলা অপ্রস্তুত হয়ে বলল, সেই সময়টুকু ব্যস্ত ছিলাম ভাই। এদিকে দাদা সেরে উঠলেন, অন্যদিকে নতুন ভাড়াটে চলে যাচ্ছিল। ইন্দু কথাটা বুঝল না, হাঁ করে তাকিয়ে রইল। বিমলা বলতে লাগলো, সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে। 7 দিনের দিন দাদাকে নিয়ে এলাম, তারপর 2 দিন পর তার বুকের ব্যথা বেড়ে গেল, আর অম্বিকাবাবুরও অসুখ তেমন বাড়ল। তোমাকে বলবো কি বউ, সেঁক দিতে দিতে শৈবার হাতের চামড়া উঠে গেল। সারাদিন কারো খাওয়া দাওয়া হলো না। অম্বিকাবাবুর স্ত্রী সতীসব্দী মেয়ে কি যত্নই করল, তার পুণ্যই তিনি বেঁচে গেলেন। অম্বিকাবাবুকে ঘাটালের কাছে কোথাও তার বাড়ি। চিকিৎসার জন্য এখানে এসে আমাদের পাশের বাড়ি ভাড়া নিয়েছিলেন। গরিব মানুষ, শুধু স্ত্রীটি। ইন্দু মাঝখানে জিজ্ঞেস করল, তোমার দাদার ব্যথা কি খুব বেড়েছিল? বিমলা মুখ ভার করে বলল, সে রাতে আমার সত্যিই ভয় হয়েছিল। ওই তাকের ওপর ওষুধের শিশিগুলো দেখো না। 3 ডাক্তার। আচ্ছা বউ, দাদা কি তোমাকে সব কথা চিঠিতে লেখেননি? ইন্দু অন্যমনস্ক হয়ে বলল, না। এখানে এসে শুনলে? হ্যাঁ। বিমলা বলতে লাগলো, আমি তো প্রথম দিনই তোমাকে টেলিগ্রাম করতে চেয়েছিলাম, কিন্তু দাদা কিছুতেই দিলেন না। হেসে বলল, তুমি তাকে কি করেছো তুমিই জানো বউ। পাছে অসুস্থ শরীরে তুমি কষ্ট পাও, তাই খবর দিতে দিলেন না। যাক, ঈশ্বরের কৃপায় সব ভালো হয়ে গেছে। তা না হলে কি হতো ঠাকুরজি? অসুখ সারে তো আমার দরকার হয়নি, না সারলেও হতো না। বলে ইন্দু উঠে গিয়ে ওষুধের শিশিগুলো নাড়াচাড়া করতে দেখতে লাগলো। কিন্তু কি হলো, হঠাৎ তার চোখে জল এসে গেল। সে কি এমন কেউ নয় যে এত বড় ব্যাপার হলো তাকে জানানো হলো না? সে নিজের অসুখের কথা লিখেছিল, তবু তাকে খবর দেয়া হলো না। তিনি সুস্থ হয়ে কত চিঠি লিখেছেন, শুধু নিজের অসুখের কথা বলতে ভুলে গেছেন। আর এখানে সেও 3 দিন হয়ে গেল, তবু মনে পড়ল না। ইন্দুর রাগ বিমলা টের পেয়েছিল। ফিরে এসে বলল, শিশি নাড়ালে কি হবে বউ, ওরা তো মিথ্যে কথা বলবে না। এসো, তোমার চা দেওয়া হয়েছে, চলো। বলে ইন্দু চোখের জল মুছে ফেলল। চা খাওয়ার পর বিমলা বলল, একটা মজার কথা শোনো বউ। এক বাড়িতে 2 রোগী, কিন্তু দুজনেরই চিকিৎসা সম্পূর্ণ আলাদা। দাদা মরমর অবস্থায় তোমায় খবর দিতে দিলেন না, পাছে তুমি কষ্ট পাও। আর অম্বিকাবাবু এক মুহূর্ত স্ত্রীকে দূরে যেতে দিলেন না। তার ভয় সে চোখের সামনে থেকে গেলেই তার প্রাণ বেরিয়ে যাবে। এমনকি সে ছাড়া কারো হাতে ওষুধ পর্যন্ত খেতেন না। আমাদের দাদাকে তোমরা হাসো, কিন্তু অম্বিকাবাবু তো সবাইকে ছাড়িয়ে গেছেন। ইন্দু হুঁ বলে উঠে দাঁড়ালো। আর একদিন এসে তোমার সতীসব্দী বউটির সঙ্গে আলাপ করব। আজ গাড়ি এসেছে, চললাম। কাল এসো, আলাপ করে খুশি হবে। দেখা যাবে, যদি কিছু শিখতে পারি। বলে ইন্দু মুখ ভার করে গাড়িতে গিয়ে উঠল।
অম্বিকাবাবুর পাগলামি তার মনের মধ্যে স্বামীর গভীর মমতাকে ঢেকে দিয়ে তাকে লজ্জা দিতে দিতে চলল। দুদিন পরে কথায় কথায় ইন্দু খুব বিরক্ত হয়ে উঠে বলল, যদি সত্যি কথা শুনে রাগ না করো তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকাবাবুরও হয়নি। বিমলা জিজ্ঞেস করল, কেন? কারণ পোষণের ক্ষমতাটা না থাকলে এটা বড় পাপ। উত্তর শুনে বিমলা মনে আঘাত পেল। সে ইন্দুকে ভালোবাসত। কিছুক্ষণ পরে বলল, অম্বিকাবাবুর ভুল হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার বউ কি নিজের কর্তব্য করবে না? তাকে তো মরা পর্যন্ত স্বামীর সেবা করতে হবে। কেন হবে? তারা ভুল করবে, যা করার অধিকার নেই তাই করবে, আর তার ফল ভোগ করব আমরা? তুমি ইংরেজি পড়নি আর সভ্য সমাজের খবর রাখো না, নইলে বোঝাতে পারতাম কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় দুদিকে থাকবে নয়তো থাকবে না। পুরুষেরা এটা আমাদের বোঝাতে দেয় না, তাই আমরা অম্বিকাবাবুর বউয়ের মতো মরণাপন্ন হয়ে সেবা করি। বিমলা একটু চুপ করে তাকিয়ে বলল, না হলে করতাম না বউ। সেবা করাটা কি স্ত্রীর এত বড় দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকাবাবুর বউয়ের বাইরের কষ্টটাই দেখতে পাও, ভেতরের আনন্দটা কি জানো? আমি জানতেও চাই না। স্বামীর ভালোবাসাটাও বোধ হয় জানতে চাও না। না ঠাকুরজি, ওতে আর রুচি নেই, বরং ওটা কম করে নিজের কর্তব্য করলেই বাঁচি। বিমলা দাঁড়িয়েছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বসে পড়ল। এই কথাটা তুমি আগেও একবার বলেছিলে, কিন্তু তখনও বুঝিনি। এখন বুঝলাম, আমার দাদা তার কর্তব্য করে না। কি সে তা তুমিই জানো। তুমি অনেক বই পড়েছো, অনেক দেশের খবর জানো। তোমার সঙ্গে তর্ক করা আমার সাজে না, কিন্তু আমার পাকা বিশ্বাস, স্বামীর ন্যায় অন্যায় যাই করুক, তার ভালোবাসা উপেক্ষা করার সাহস কোনো দেশের বউয়ের নেই। আমার তা মনে হয়। ওটা হারানোর চেয়ে মরা ভালো। তারপরেও বেঁচে থাকা শুধু ঝক্কি। আমি তা মানি না। মানো নিশ্চয়ই, বলে বিমলা হেসে ফেলল। হঠাৎ তার মনে হলো, এসব তো মজা। সত্যি তো মজা ছাড়া নারীর মুখে এটা আর কি হতে পারে। বলল, তাও বলি বউ, আমার কাছে যা মুখে আসে বলছো, কিন্তু দাদার সামনে এসব নিয়ে বেশি চালাকি করো না। কারণ পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হোক, অনেক সময় কি মজা কি না ধরতে পারো না, সে তাদের ব্যাপার। আমি তা নিয়ে চিন্তা করি না, কিন্তু আমি তো না ভেবে থাকতে পারি না বউ। ইন্দু জোর করে হেসে জিজ্ঞেস করলো, কেন বলো তো? বিমলা একটু ভেবে বলল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময় আমার সত্যিই মনে হয়েছিল দাদা যে তোমাকে পাওয়ার জন্যে একসময় পাগল হয়ে উঠেছিল। সেই যে কি বলে, পায়ে কাঁটা ফুটলে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব বোধহয় আর নেই। হঠাৎ ইন্দুর মুখটা যেন কালো হয়ে গেল। তারপর জোর করে একটা শুকনো হাসি টেনে বলল, তোমাকে হাজার ধন্যবাদ দিচ্ছি ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি এতটুকু পরোয়া করি না, আর তুমিও ভালো করে বোঝো আমার ভালো মন্দ আমি নিজেই সামলাতে জানি। তা নিয়ে অন্যের মাথা গরম করাটার দরকারও আছে বলে আমি মনে করি না। ফিরে এসে ইন্দু স্বামীর ঘরে ঢুকেই জিজ্ঞেস করল, আমি মেদিনীপুরে গেলে তোমার অসুখ হয়েছিল? নরেন্দ্র খাতা থেকে মুখ তুলে আস্তে আস্তে বলল, না, অসুখ নয়, সেই ব্যথাটা। তাই খরচ বাঁচাতে ঠাকুরজির বাড়িতে গিয়ে পড়েছিলে? স্ত্রীর এই তীক্ষ্ণ কথায় নরেন্দ্র আবার খাতার উপরে ঝুঁকে পড়ল। কয়েক মুহূর্ত চুপ থেকে মৃদু গলায় বলল, বিমল এসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি শুনলে বলতাম অক্ষমদের জন্যই হাসপাতাল তৈরি হয়েছে, অন্যের ঘাড়ে না চড়ে সেখানে যাওয়াটাই উচিত। নরেন্দ্র আর মুখ তুলল না, একটা কথাও বলল না। ইন্দু টান মেরে পর্দা সরিয়ে বেরিয়ে গেল। ধাক্কায় একটা ছোট টিপাই ফুলদানি সহ উল্টে পড়ল। সে ফিরেও তাকালো না। 5 মিনিট পরে তেমনই জোরে পর্দা সরিয়ে এসে বলল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিল, তুমি বারণ করেছিলে কেন? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলে বলল, না, তা ভাবিনি। তোমার শরীর ভালো ছিল না, তাই। ভালোই ছিল,
যদি খবর পেলেও আমি আসতাম না সে নিশ্চিত, কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলাম সে কথা তোমায় চিঠিতে লিখিনি। অকারণে কিছু মিথ্যে কথা বলে ঠাকুরজিকে বারণ করার কারণ ছিল না। বলে সে যেমন এসেছিল তেমনই চলে গেল। নরেন্দ্রও তেমনই খাতার দিকে ঝুঁকে রইল, কিন্তু সমস্ত লেখা তার চোখের সামনে ঝাপসা হয়ে একাকার হয়ে গেল। ইন্দু পর্দার আড়াল থেকে বেরিয়ে ডাক্তারকে বলল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়ো ডাক্তার চোখ তুলে ইন্দুর উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। ইন্দু বলল, কিন্তু আমার মনে হয় না তিনি পুরোপুরি সেরে উঠেছেন। এই আপনার ফির টাকা, আজ বিকেলে যদি দয়া করে বন্ধুর মতো এসে তাকে একটু দেখে যান, খুব উপকার হবে। ডাক্তার একটু অবাক হলো। ইন্দু বুঝিয়ে বলল, ওর স্বভাব, চিকিৎসা করতে চান না, ওষুধের প্রেসক্রিপশনটা আমার কাছে লুকিয়ে দেবেন, তাই একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার রাজি হয়ে বিদায় নিল। রামটহল এসে খবর দিল, মাঝি, বল্লভ সাকরা এসেছে। এসেছে, এদিকে ডাক। ও বল্লভ, একটা কাজের জন্য তোমাকে ডেকেছিলাম। তুমি আমাদের বিশ্বাসী লোক, এই চুড়িগুলো বিক্রি করে দিতে হবে। বড় পুরনো ধরনের চুড়ি, আর পরা যায় না। এই দামে নতুন একজোড়া কিনবো মনে করেছি। বেশ তো মা, বিক্রি করে দেব। নিত্যি এনেছো? ওজন করে দেখো তো কত আছে। দামটা কিন্তু কালই দিতে হবে, আমার দেরি হলে চলবে না। তাই দেব। বল্লভ চুড়ি হাতে নিয়ে বলল, এ তো একেবারে নতুন জিনিস মা, বেচলে তো কিছু লোকসান হবে। তা হোক বল্লভ, এই গরমটা আমার একেবারে পছন্দ নয়। আর এ ব্যাপারে বাবুকে কিছু বলো না। বাবুদের লুকিয়ে গয়না বেচা ও কেনার কথা বল্লভের অজানা ছিল না। সে হেসে চুড়ি নিয়ে চলে গেল। ডাক্তারবাবু 5-7 সিজি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথাটা তো গেল না। গেল না? কই, তিনি তো কিছু বলেন না। জানেন তো ওটাই তার স্বভাব। কিন্তু আমি নিশ্চিত জানি একটু ব্যথা রয়েই গেছে, তাছাড়া শরীর তো সারছে না। ডাক্তার ভেবে বললেন, দেখুন, আমারও সন্দেহ হয় শুধু ওষুধে কিছু হবে না, একবার জায়গা বদলানো দরকার। তাহলে তাকে বলছেন না কেন? একদিন বলেছিলাম, কিন্তু তিনি এটা জরুরি মনে করেন না। ইন্দু রেগে গিয়ে বলে ফেলল, তিনি মনে করলেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হওয়া উচিত। বুড়ো ডাক্তার একটু হাসলেন। ইন্দু নিজের উত্তেজিতায় লজ্জা পেল। বলল, দেখুন, আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি, আপনি ওকে ভালো করে ভয় দেখিয়ে দিন। ডাক্তার আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, এ ধরনের রোগে ভয় তো থাকেই। ইন্দুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, সত্যি ভয় আছে? তার মুখের দিকে তাকিয়ে ডাক্তার হঠাৎ জবাব দিতে পারলেন না। ইন্দুর চোখে জল এসে গেল। বলল, আমি আপনার মেয়ের মতো ডাক্তারবাবু, আমার কাছে কিছু লুকাবেন না। কি হয়েছে খুলে বলুন। ঠিক কি হয়েছে তা ডাক্তার নিজেও জানতেন না। তিনি নানাভাবে যা বললেন তাতে ইন্দুর ভয় কমল না। সে ঘরে ফিরে এসে কাঁদতে লাগল। বিকেলে নরেন্দ্র কলমটা রেখে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। ইন্দু ঘরে ঢুকে কাছে একটা চৌকি টেনে বসল। নরেন্দ্র একবার মুখ ফিরিয়ে আবার সেই দিকেই তাকালো। কিছুদিন ধরে ইন্দু টাকা চায়নি। আজ সে কেন এসেছে তা ভেবে নরেন্দ্রর বুকের ভেতরটা ধরফর করতে লাগল। ইন্দু টাকা চাইল না। বলল, ডাক্তারবাবু বলছেন ব্যথাটা যখন ওষুধ খেয়ে সারছে না, তখন জায়গা বদলানো দরকার। একবার বেড়াতে যাও না কেন? নরেন্দ্র সত্যিই চমকে উঠল। অনেকদিন ধরে লুকিয়ে থাকা একটা গভীর স্নেহ যেন তাকে ডাক দিল। ইন্দুর সেই কণ্ঠস্বর তো ভুলেই গিয়েছিল। তাই মুখ ফিরিয়ে হতভম্বের মতো তাকিয়ে কিছুক্ষণ মনে মনে কি যেন খুঁজতে লাগলো। ইন্দু বলল, কি বলো, তাহলে কালই গুছিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূর যাওয়ার দরকার নেই, ওই বদ্রীনাথের কাছেই। আমরা দুজন, কমলা আর ঝি। রামটহল পুরনো বিশ্বাসী লোক, বাড়িতেই থাকুক। সেখানে একটা ছোট বাড়ি নিলেই হবে।
তাহলে আজ থেকে গোছানো শুরু করুক না কেন? খরচের কথা শুনলেই নরেন্দ্র ভয় হতো। এই বড় ধরনের ইঙ্গিতে তার মেজাজ একেবারে খারাপ হয়ে গেল। জিজ্ঞেস করলো এই ডাক্তারকে এখানে আসতে বলল কে? ইন্দু জবাব দেবার আগেই আবার বলল, বিমলকে বলো আমার পিছনে ডাক্তার লাগিয়ে বিরক্ত করার দরকার নেই, আমি ভালো আছি। বিমল লুকিয়ে ডাক্তার পাঠাচ্ছে, সব বিমলার কাজ। ইন্দু মনে মনে আঘাত পেল, কিন্তু চেপে গিয়ে বলল, কিন্তু তুমি তো সত্যিই ভালো নেই, ব্যথাটা তো সারেনি। সেরেছে, তাও শরীর সারেনি, স্পষ্ট দেখতে পাচ্ছি। একবার ঘুরে এলে অন্তত খারাপ কিছু তো হতো না। নরেন্দ্র ভেতরে বাইরে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। তবু ধাক্কা সামলে বলল, আমার ঘুরে বেড়ানোর সামর্থ্য নেই। ইন্দু জেদ করে বলল, সেটা হবে না, প্রাণটা তো বাঁচাতে হবে। এই জেদটা ইন্দুর কাছে নতুন কিছু ছিল না। নরেন্দ্র পুরো ভুল বুঝল। তার মনে হলো এটা তাকে কষ্ট দেওয়ার নতুন একটা কৌশল। এতদিন ধৈর্যের বাঁধন মুহূর্তে ছিঁড়ে গেল। চেঁচিয়ে উঠল, কে বলল প্রাণ বাঁচাতে হবে? না, হবে না। তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে ছাড়ো, আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। স্বামীর কাছে এমন কঠোর কথা শুনবার কথা ইন্দু কল্পনাও করতে পারেনি। সে যেন জড়িয়ে গিয়ে হতভম্ব হয়ে গেল। কিন্তু নরেন্দ্র তা বুঝল না। বলতে লাগলো, তুমি ঠিক জানো আমি কি করে সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। সব জেনে শুনে আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্যেই সবসময় খোঁজাচ্ছ। কেন, আমি তোমার কি করেছি? তুমি কি চাও? ইন্দু ভয়ে ফ্যাকাশে হয়ে তাকিয়ে রইল। একটা কথাও তার মুখ থেকে বেরোলো না। চিৎকার আর উত্তেজনা নরেন্দ্রের জন্য যে কতটা অস্বাভাবিক সেটা এবার সে নিজেই টের পেল। গলার স্বর নামিয়ে বলল, ঠিক আছে, মানলাম জায়গা বদলানো দরকার, কিন্তু কি করে যাব? টাকা কোথায় পাবো? সংসার খরচ জোগাতেই তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। ইন্দু কখনো ধৈর্য শেখেনি। মাথা নোয়াতে গেলে তার মাথা কাটা যেত, কিন্তু আজ সে ভয় পেয়েছিল। নরম গলায় বলল, টাকা নেই ঠিকই, কিন্তু অনেক টাকার গয়না তো আমাদের আছে। আছে, কিন্তু আমাদের নয়, তোমার আছে। তোমার বাবা তোমাকে দিয়েছেন, আমার তাতে এক ফোঁটা অধিকার নেই। এটা আমার চেয়ে তুমি অনেক বেশি জানো। ঠিক আছে, তা না নাও, আমি নগদ টাকা দিচ্ছি। কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছ? এটা ছিল চুরি বিক্রির টাকা। ইন্দু সহজে মিথ্যা কথা বলতে পারত না, এতে তার খুব অপমান বোধ হতো। কিন্তু আজ সে মিথ্যা বলল। নরেন্দ্র মুখের ভাব ভয়ঙ্কর কঠিন হয়ে গেল। আস্তে আস্তে বলল, তাহলে রাখো, গয়না গড়াও। আমার অনেক রক্ত জল করে যা জমেছে তা এভাবে নষ্ট করতে পারো না। ইন্দু, কখনো তোমাকে কঠোর কথা বলিনি, সবসময় শুনেই এসেছি। কিন্তু তুমি কি সেদিন দম্ভ করে বলনি? কখনো মিথ্যে কথা বলো না? ছি! কমলা পর্দা সরিয়ে ডাকল, মা, পিসিমা এসেছেন। কি হচ্ছে গো বউ? বলে বিমলা ঘরের ভেতরে এসে দাঁড়ালো। ইন্দু মেয়েকে টেনে তার গলার হারটা দুহাতে জোরে ছিঁড়ে ফেলল। স্বামীর মুখের সামনে ছুঁড়ে দিয়ে বলল, মিথ্যা বলতে আমি জানতাম না, তোমার কাছে শিখেছি। তবু এখনও পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে স্ত্রীকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়, তার আর কি বাকি থাকে? সে অন্যকে মিথ্যেবাদী বলে কি করে? নরেন্দ্র ছেঁড়া হাতটা তুলে নিয়ে বলল, কি করে জানলে পেতল? যাচাই করেছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো। বলে সে চোখ রাঙিয়ে বিমলার দিকে তাকালো। বিমলা দুপা পিছিয়ে গিয়ে বলল, ও কাজ আমার নয় বউ। আমি অত ইতর নই যে দাদার দেওয়া গয়না স্যাঁকড়াটাকে যাচাই করাবো। নরেন্দ্র বলল, ইন্দু, তোমাকেও দুখানা গয়না দিয়েছি, সেগুলো যাচাই করেছ? করিনি, কিন্তু এবার করাতে হবে। করো, সেগুলো পেতল নয়। বোনের মুখের দিকে তাকিয়ে হাতটা দেখিয়ে বলল, এটা সোনা নয় বোন, পেতলি। যে দুঃখে বাবা হয়ে আমার একমাত্র মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি সেটা তুই বুঝবি। তবু মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। কথা শোনো বউ, একবার পায়ে হাত দিয়ে তার ক্ষমা চাও। কেন, কি দুঃখে? আমার মাথা কাটলেও আমি তা করতে পারবো না ঠাকুরজি। কেন পারবে না?
স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কি? ঠিক আছে, তোমার দোষ নেই ধরো, কিন্তু তাকে খুশি করাটা তো সবচেয়ে বড় কাজ। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাটাই আমার সবচেয়ে বড় কাজ। যতক্ষণ আমি কোনো অপরাধ করিনি ততক্ষণই আর কিছু ভয় করি না। বিমলা রেগে গেল, বলল, বউ, এসব বড় বড় কথা আমরাও জানি, কিন্তু তখন কিছুই কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুজে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যি তোমার উপর রেগে উঠেছেন। ইন্দু উদাস গলায় বলল, তার ইচ্ছে। বিমলা মনে মনে রেগে গিয়ে বলল, সেই ইচ্ছের টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনই কঠিন। তার এই দিকটা দেখেছ, ওই দিকটা এখনো দেখা বাকি, বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমায় খবর দিয়ে আসব। বিমলা আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বলল, তা সত্যিই বিশ্বাস হয় না। স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হব, কিন্তু সে মানুষ দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। তার মনের দরজা একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। ইন্দু একটু গম্ভীর হয়ে বলল, খোলা না পাই বাইরেই থাকবো। খুলে দেওয়ার জন্য তার পা ধরে সাধতে আসবো না, তোমাকেও সুপারিশ করে ডাকতে আসবো না। ও কি রাগ করে চলে গেলে নাকি? বিমলা উঠে দাঁড়িয়ে বলল, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি বউ। নিজের বোনের চেয়েও তোমায় বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে উঠেছে। দাদা যে ওরকম করে বলতে পারেন, আমি চোখে না দেখলে তা বিশ্বাস করতে পারতাম না। ইন্দু হঠাৎ একটু হেসে উঠল, বলল, এত বড় বড় কথা আর কখনো তার মুখে শুনবে না। বড় বড় কথা তুমিও কম বলনি বউ। তবে তিনি যে আর কখনো এমন করবেন না তা আমারও মনে হয়। এক কথা তিনি 100 বার বলার লোক নন। ইন্দু আবার হেসে বলল, সেটাও ঠিক, তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে, যার জন্য তিনি আর কোনোদিনও স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেয়েছি। তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ আরও অন্ধকার হয়ে গেল। বলল, বউ, এর আগে কখনো তিনি তোমাকে চোখ রাঙাননি। তুমি যা করে তাকে ফেলে মেদিনীপুরে চলে গিয়েছিলে সেটা তো আমি জানি, কিন্তু তবুও কোনোদিন তোমার একটুও নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছেও লুকিয়ে রেখেছিলেন। সেটা কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তাচ্ছিল্য করে হারাচ্ছ সেটার মর্যাদা বুঝবে সেদিন যেদিন সত্যিই হারাবে। কিন্তু একটা কথা মনে রেখো বউ, আমার দাদা এত নীচ নয়। আর না, সন্ধে হয়ে গেছে, চললাম। কাল পরশু সময় হলে আমাদের বাড়িতে এসো। আচ্ছা, বলে ইন্দু পিছন ফিরে দরজা পর্যন্ত এলো। তারপর মৃদু পায়ের শব্দে বিমলা শুনেও না শোনার ভান করল। সেটা বুঝল ইন্দু। গাড়িতে উঠে বসার সময় সবসময় 2 সখী পরস্পরকে নিমন্ত্রণ করে, হেসে দরজা বন্ধ করত। আজ বিমলা গাড়িতে ঢুকেই দরজা টেনে দিল। ঘরে ফিরে এসে ইন্দু কমলাকে বুকের কাছে টেনে শুয়ে পড়ল। বিমলা চলে গেল, কিন্তু তার তীব্র কথাগুলো রয়ে গেল। এই কথার উত্তাপ যে কত, সেটা এবার ইন্দু টের পেল। এই তাপে তার অহংকারের উঁচু তুষার স্তূপ যত গলতে লাগলো, ততই নতুন নতুন জিনিস তার চোখে এসে পড়তে লাগলো। এত কাদা, এত আবর্জনা, এত কঠিন পাথরের টুকরো যে এই ঘন জলের তলায় লুকিয়েছিল তা তিনি স্বপ্নেও ভাবেননি। হঠাৎ তার মনের ভেতর থেকে কে যেন জিজ্ঞেস করল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও তিনি যদি তোমায় ঘৃণা করে সরে বসেন? তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। কমলা বলল, কি মা? ইন্দু তাকে জোরে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। তোর পিসিমা এত ভয় দেখাতেও পারে? কিসের ভয় মা? ইন্দু আর একটা চুমু খেয়ে বলল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা মা, দেখে তোর বাবা কি করছেন। মেয়ে ছুটে চলে গেল। এই 2 দিন স্বামী স্ত্রীর মধ্যে একটা কথাও হয়নি। কমলা ফিরে এসে বলল, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা, তুই শুয়ে থাক মা, আমি দেখে আসি, বলে ইন্দু নিজেই চলে গেল। পর্দার ফাঁক দিয়ে দেখল, তাই তো, তিনি ওপরের দিকে তাকিয়ে সোফায় শুয়ে আছেন। 5-6 মিনিট দাঁড়িয়ে দেখে ইন্দু ফিরে এলো।
আজ আর ঘরে ঢুকতে সাহস হলো না দেখে নিজেই খুব অবাক হয়ে গেল। কমলা, কি মা? তোর বাবার বোধহয় খুব মাথা ধরেছে, যা মা গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দে। মেয়েকে পাঠিয়ে ইন্দু নিজেই আড়ালে গিয়ে উৎকণ্ঠ হয়ে দুজনের কথা শুনতে লাগলো। মেয়ে জিজ্ঞেস করে বলল, কেন এত মাথা ধরেছে বাবা? বাবা বললেন, কই ধরেনি তো মা। মেয়ে আবার জিজ্ঞেস করলো। মা বললেন, তো খুব ধরেছে। বাবা কিছুক্ষণ চুপ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। একটু পরে বললেন, তোমার মা জানে না। পর্দা ঠেলে ইন্দু অস্বাভাবিকভাবে ঘরে ঢুকল। টেবিলে আলোটা কমিয়ে দিয়ে বলল, এত রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা কমলা, এই ঘর থেকে ওডিকলনের শিশিটা নিয়ে আয়, আর রামটহলকে বলে দে একটু বরফ আনতে। মেয়েকে তুলে দিয়ে শিয়রে বসল। চুলের মধ্যে হাত দিয়ে বলল, যেন আগুন উঠছে। নরেন্দ্র চোখ বুজিয়ে রইল, কিছুই বলল না। ইন্দু চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু ঝুঁকে স্নেহের গলায় জিজ্ঞেস করল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? তবে এই যে রাগ করে দুদিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ খুলে কান্ত গলায় বলল, আমার শরীরটা ভালো নেই, একটু চুপ থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব। ইন্দু তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে বলল, তাই থাকো, আমার ঘাট হয়েছে, তোমার ঘরে ঢুকেছিলাম। দরজার কাছে এসে হঠাৎ থেমে বলল, নিজের প্রাণটা নষ্ট করে আমায় শাস্তি দিতে পারবে তো? এই চিঠিটা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। বলে বাঁ হাতের চিঠিটা সোফার দিকে ছুঁড়ে ফেলে বাইরে এসে দাঁড়ালো। তারপর মুখে আঁচল গুজে কান্না চেপে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। কথা সহ্য করতে হার মানতে সে শেখেনি। অনেক নারী শেখে না, তাই আজ তার সমস্ত ভালো সংকল্প ব্যর্থ হয়ে গেল। সে কি করতে গিয়ে কি করে ফিরে এলো। ও ঠাকুরজি, তোমরা কাঁদছিলে কেন? চোখ দুটো তোমাদের যে জবা ফুল হয়ে গেছে। অম্বিকাবাবুর বউ শুয়েছিলেন, আর বিমলা উপুর হয়ে বই পড়ছিল। ধর্মর করে উঠে বসে চোখ মুছে হাসল। উফ, দুর্গামণির দুঃখে বুকটা ফেটে যায় বউ। ইন্দু জিজ্ঞেস করল, কে দুর্গামণি? ন্যাকামি করো না তো বউ, জানো না কে দুর্গামণি? চারিদিকে এত নাম ডাক হয়েছে, সেটা ঠিকই। ইন্দু আর কিছুই বুঝল না, শুধু বলল, একটা বইয়ের কথা হচ্ছে। হাত বাড়িয়ে বলল, দেখি বইটা। হাতে নিয়ে উপরেই দেখল লেখকের নাম, তার স্বামীর নাম লেখা। পাতা উল্টাতেই চোখে পড়ল বিমলাকে উৎসর্গ করা হয়েছে। ইন্দু বইটা আগাগোড়া নাড়াচাড়া করে রেখে দিল। লেখা হয়েছে, ছাপা হয়েছে, দেয়া হয়েছে, অথচ এর কিছুই জানে না সে। তার মুখের চেহারা দেখে বিমলা আর একটা প্রশ্ন করতেও সাহস পেল না। তখন ইন্দু নিজেই বলল, আমার নাটক উপন্যাস পড়তে ইচ্ছাও হয় না, ভালোও লাগে না। যাই হোক, ভালো হয়েছে শুনে খুশি হলাম। অম্বিকাবাবুর চাকর এসে বউয়ের দিকে তাকিয়ে বলল, বাবু জিজ্ঞেস করছেন আজ তার যে জাদুঘর দেখতে যাওয়ার কথা ছিল, যাবেন? এই বউটি সবার চেয়ে ছোট। সে লজ্জা পেয়ে মাথা নিচু করে মৃদু গলায় বলল, না, শরীর এখনও তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলে গেল। ইন্দু হাঁ করে তাকিয়ে রইল। তার মনে হলো এমন আশ্চর্য কথা সে জীবনে শোনেনি। ভোলা এসে বিমলকে জিজ্ঞেস করল, বাবু অফিস থেকে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কিনবেন? বিমলা বলল, না, কিনতে বারণ করে দে, একটা ছোট বুককেস হলেই ওই ঘরের জন্য হবে। ভোলা চলে গেল। ইন্দু মহাবিস্ময়ে অবাক হয়ে বসে রইল। এই স্বামীদের প্রশ্নগুলোতেও সে বেশি প্রভুত্ব দেখাতে পেল না, আর এদের বউদের আদেশগুলো তার কাছে ঠিক দাসীদের মতো শোনালো না। অথচ তার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজতে লাগলো। বারবার মনে হতে লাগলো কিভাবে যেন এদের কাছে সে একেবারে ছোট হয়ে গেছে। যাওয়ার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞেস করলো, বউ, সত্যি তুমি দাদার এই বইয়ের কথা জানতে না? ইন্দু তাচ্ছিল্যের সঙ্গে বলল, না, আমার ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সারাদিনই তো বসে লিখছে। কি এত খোঁজ করে বলো? ভালো কথা ঠাকুরজি,
কাল বাপের বাড়ি যাচ্ছি। বিমলা উদ্বিগ্ন হয়ে বলল, না বউ, যেও না। কেন? কেন সেটা কি বোঝাতে হবে বউ? দাদা তোমাকে দুঃখের সুখের কোনো ভারই দেন না। তাও কি চোখে দেখতে পাও না স্বামীর ভালোবাসা হারাচ্ছ? তাও কি টের পাও না? ইন্দু হঠাৎ রেগে বলল, অনেক দিন বলেছি তোমাকে, আমি চাই না চাই না চাই না। আমি দাদার ওখানে নিশ্চিন্তে যাব। উনি যেন আর আমাকে আনতে না যান, যেন আমাকে জ্বালাতন না করেন। এবার বিমলাও রেগে উঠে বলল, এসব বড়াই পুরুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাবারা বড় লোক, তোমার ব্যবস্থা তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে। যা হারালে তার তুলনায় গোটা পৃথিবীও ছোট। বউ, তুমি যা পেয়েছিলে কম মেয়ে মানুষই তা পায়, সেটা আমি জানি। কিন্তু যে অপচয় তুমি করলে তাতে অক্ষয়ও শেষ হয়ে যায়, বোধহয় গেলও তাই। সেই বইখানা বিমলার হাতেই ছিল। তার দিকে চোখে পড়ায় ইন্দুর বুকের ভেতরটা আবার হু হু করে উঠল। বলল, অহংকার করার থাকলেই লোকে করে, কিন্তু আমার সর্বনাশ হবে। হয়ে যাক, সেজন্য ঠাকুরজি তুমি কেন মাথা গরম করছো? আর আমিই বা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছি? আমার থাকতে ইচ্ছা নেই, থাকবো না। এতে যা হয় হবে। কারো পরামর্শ নিতেও চাই না, ঝগড়া করতেও চাই না। বিমলা চুপ করে রইল। তার ব্যথা তার মনই জানল, কিন্তু এই অপমানের পর সে আর তর্ক করল না। ইন্দু এগোতে যাচ্ছিল। বিমলা বলল, দাঁড়াও বউ, তুমি সম্পর্কে বড়, একটা প্রণাম করি। সেদিন সন্ধ্যা থেকেই আকাশে মেঘ ঢেকে গিয়ে ঝমঝম বৃষ্টি পড়তে লাগলো। ইন্দু মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ তার ছোট বোনের জামাই এসেছিল। পাশের ঘর থেকে তাকে খাওয়ানো দাওয়ানোর আর গল্পগুজবের অস্ফুট শব্দ যত ভেসে আসছিল, ততই কিসের একটা অব্যক্ত লজ্জায় তার বুক ভরে উঠছিল। 3 মাস হয়ে গেল সে মেদিনীপুরে এসেছে। ছোট বোনও এসেছে। তার স্বামী এই 2 মাসে শান্তিপুর থেকে অন্তত 5-6 বার এসে গেছে, কিন্তু নরেন্দ্র একবারও আসেনি, একটা চিঠিও লিখে খোঁজ করেনি। কিছুদিন ধরে এই ব্যাপারটা সবার নজরে পড়েছে, আর প্রায়ই আলোচনা হচ্ছে। ছোট বোনের জামাইয়ের ঘরে বসে সবার সামনে যদি এই কথাটা উঠে পড়ে, এই ভয়ে ইন্দু অসময়ে পালিয়ে ঘরে ঢুকেছিল। স্বামী আসে না, তার অবহেলার বেদনা কত, সেটা ইন্দুর নিজের কথা, থাক। কিন্তু এতে তার ভয়ঙ্কর লজ্জা, সেটা তো কোনোদিনও কল্পনাও করেননি। ভ্রূণ হত্যা, নরহত্যার মতো এ যে শুধু লুকিয়ে ঘুরতে হয়, মরে গেলেও কারোর কাছে স্বীকার করা যায় না স্বামীর ভালোবাসে না। এতদিন স্বামীর ঘরে, স্বামীর পাশে বসে তাকে টানাটানি করে নিজের সম্মান আর মর্যাদা বাড়িয়ে তুলতেই সে সবসময় ব্যস্ত ছিল। কিন্তু যখন পরের বাড়িতে চোখের আড়ালে সব কিছু ভেঙে ধসে পড়েছে, কি করে সে তা খাড়া রাখবে? আজ বোনের জামাই আসার পর থেকে যেই তার দিকে তাকিয়েছে, তার মনে হয়েছে তাকে করুণা করছে। কমলাকে কেউ তার বাবার কথা জিজ্ঞেস করলে ইন্দু মরমে মরে যায়। বাড়ি ফেরার প্রশ্ন করলে লজ্জায় মাটিতে মিশে যেতে চায়। অথচ আসার আগে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলে এসেছিল। পোষণের ক্ষমতা থাকলে যেন তাকে নিয়ে আসে। হঠাৎ ইন্দুর মুহের ঘরটা কেটে গেল। কমলা, কাঁদছিস কেন মা? কমলা কান্না চেপে বলল, বাবার জন্যে মন কেমন করছে। ইন্দুর বুকের উপরে যেন হাতুড়ির ঘা পড়ল। সে মেয়েকে প্রাণপণে বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বাইরের প্রবল বৃষ্টি তার লজ্জাকে রক্ষা করল। মেয়ে ছাড়া এই কান্না যেন আর কেউ শুনতে পেল না। তার মা কি শিখিয়ে দিয়েছিলেন কে জানে। পরদিন সকাল থেকেই কমলা বাবার কাছে যাওয়ার জন্যে জেদ ধরে বসল। প্রথমে ইন্দু অনেক ধমক গর্জন করল, শেষে দাদার কাছে এসে বলল, কমলা কিছুতেই থামছে না, কলকাতায় যেতে চায়। দাদা বললেন, থামানোর দরকার কি বোন, কাল সকালেই নিয়ে যা। নরেন কেমন আছে? সে তো আমাকে চিঠিও লেখে না, তোকে লেখে? ইন্দু মাথা নিচু করে বলল, ভালো আছে। ইন্দু তেমনভাবেই জানালো, আছেন।
বিমলা অবাক হয়ে বলল, কখন এলি বউ? এই এলাম। ভৃত্য গাড়ি থেকে ইন্দু তরঙ্গ নামিয়ে আনলো। বিমলা খুব বিরক্তি চেপে বলল, বাড়ি যাসনি? না, শুধু কমলাকে সেখান থেকে নামিয়ে দিয়ে এসেছি। শুধু তার জন্যই এসেছি, নইলে আসতাম না। বিমলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না এলেই ভালো করতিস বউ, ওখানে তোর আর গিয়েও কাজ নেই। ইন্দুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কেন ঠাকুরজি? বিমলা সহজ গম্ভীর গলায় বলল, পরে শুনিস। কাপড় ছাড়, হাত মুখ ধো, যা হওয়া তা তো হয়েই গেছে। এখন আজ শুনলেও যা, দুদিন পরে শুনলেও তাই। ইন্দু বসে পড়ল। তার মুখ নীল হয়ে গেল। বলল, সে হবে না ঠাকুরজি, না শুনে আমি এক ফোঁটা জলও মুখে দেব না। আমি তাকে দেখে এসেছি, তিনি বেঁচে আছেন। তবু সেখানে আমার গিয়ে কাজ নেই কেন? বিমলা একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সত্যি ও বাড়িতে তোর জায়গা নেই। এখন তোর পক্ষে এখানেও যা, বাপের বাড়িও তাই। ও বাড়িতে তুই থাকতে পারবি না। ইন্দু কান্না চেপে বলে উঠল, আর সইতে পারছি না ঠাকুরজি, কি হয়েছে খুলে বলল। বিয়ে করেছেন? বিশ্বাস হয় না, কিছুতেই না। আমার অপরাধ যতই বড় হোক, তিনি অন্যায় কিছু করতে পারেন না। তবু কেন আমার পাশে তার জায়গা নেই বলবি না? বলতে বলতে তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বিমলার চোখও তেমনি ভিজে উঠল, কিন্তু অশ্রু ঝরল না। বলল, বউ, আমি ভেবে পাচ্ছি না কি করে তোকে বোঝাবো, সেখানে আর তোর জায়গা নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছেন। ইন্দু সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তারপর? বিমলা বলল, আমরা তখন কাশিতে। শম্ভুবাবু টাকা জোগাড় করার জন্যে দুদিন সময় দেয়, কিন্তু 4,000 টাকা জোগাড় হয়ে ওঠে না। ধরে নিয়ে যাওয়ার পর দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠায়, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, আবার যায়। এই রকম করে 10 দিন দেরি হয়ে গেছে। তারপর আমি এসে পড়ি। আমার কাছেও নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাঁধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি। তোরও তো 4-5 হাজার টাকার গয়না আছে বউ, মেদিনীপুরও তো দূরে নয়। তোকে খবর দিতে পারলে এসব কিছুই হতো না। দাদা বরং 10 দিন জেল খাটলেন, কিন্তু তোর কাছে হাত পাতলেন না। আর তোর তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখী তো তাকে তুই দিয়েছিস, এবার মুক্তি দে। তিনিও বাঁচুন, তুইও বাঁচ। ইন্দু এক মুহূর্ত মাথা নিচু করে বসে রইল। তারপর একে একে গায়ের সব গয়না খুলে ফেলে বিমলার হাতে দিয়ে বলল, এগুলো নিয়ে তোর জিনিস তুই উদ্ধার করে আন ঠাকুরজি। আমি তার কাছেই চললাম। তুই বলছিস জায়গা হবে না, কিন্তু আমি বলছি এইবারই আমার পাশে তার আসল জায়গা হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোর কাছে ফেলে দিয়ে আমি নিজের জায়গা নিতে চললাম। কাল একবার যাস ভাই, গিয়ে তোর দাদার আর দাদার বউকে দেখে আসিস। চললাম। এই বলে ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করে বেরিয়ে গেল। ওরে ভোলা, ওর সঙ্গে যা বলে বিমলা চোখ মুছে পিছন পিছন দরজায় এসে দাঁড়ালো। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দর্পচূর্ণ। এরকম আরও গল্প শুনতে এক পাতা গল্পের সঙ্গে থাকুন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।